গুড মর্নিং সবাইকে। ভোর 5টা বাজে। সানরাইজটা দেখো কত ভালো লাগছে দেখতে। সানরাইজের আশেপাশের জায়গাটা পুরো দেখো হালকা একটা রেডিশ টাইপের রয়েছে। সকালে আমার তাড়াতাড়ি ওঠার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি। আসো এটা প্রতিদিন সকালের নিয়ম। সিম্বা যেহেতু এখন নাইট ডিউটি দেয় আর সকালবেলা লিও উঠে এইবার ওদের নাটক চলবে এরকম একটুখানি সময়, তারপরে কিন্তু আবার যে যার নর্মাল হয়ে যায়। দেখো রোজ লিওর জন্য এরকম জামরুল ছিঁড়ে রেখে দেবে। এই দেখো এটা লিওর জন্য ছিঁড়ে দেখেছো তো পাজি, কিন্তু এদিকে কামড়াকামড়ি করে। আর মিল দেখো লিওর জন্য অত বড় জামরুলটা ছিঁড়ে রেখে দিয়েছে। এই যে রক্ষক সে ভক্ষক। দেখো এই তুই জামরুল ছিঁড়েছিস? হ্যাঁ তুই জামরুল ছিঁড়েছিস? যে রক্ষক সে ভক্ষক। হ্যাঁ তুই জামরুল ছিঁড়েছিস? প্রতিদিন একটা করে লিওর জন্য জামরুল ছিঁড়িস আমি জানি না। এই দেখো কত বড় জামরুলটা ছিঁড়ে এনে লিওর জন্য রেখেছে। দেখ কেটে দেবে, নাড়ু কেটে দেবে, বমি করবি। লিও দে, নাড়ু কেটে দেবে। ও আর কাটাও নিজেই খেয়ে নেবে। চলো লিওটা ছাদে উঠলে যত টব আছে তার মধ্যে পা তুলতেই থাকবে। টয়লেট আর বেরোবে না, তবুও পা তুলে তুলে যাবে। এই গাছগুলো যখন নিচে ছিল খুব একটা ভালো ফুল ফুটতো না, কেননা যেহেতু সার আর জলটা ঠিক মতন দেওয়া হতো না, ওষুধও দেওয়া হতো না। সব গাছগুলো ছাদে নিয়ে আসার পরে দেখো ফুলের সাইজও বড় হয়েছে আর গাছগুলোতে কত ফুলও ফুটছে। সকালবেলার দিকে আমি একটু দেরিতেই উঠি, 5:30 পৌনে 6টায়। তখন অলরেডি নাড়ু ফুলগুলো তুলে ফেলে। আজকে লিও সিম্বা ওরকম দৌড়োদৌড়ি করে আর ওরকম চেঁচায় বলে আমি ভিডিওটা তুলবো বলে তাড়াতাড়ি এসেছি, তাই তোমাদেরকে ফুলটা দেখাতে পাচ্ছি। সিম্বাকে এইভাবে বিছনা করে দেয় ছাদে, ও এখানেই খুব ভালো থাকে। ভাম বিড়াল তাড়ানোর সঙ্গে সঙ্গে ও রাস্তার যত কুকুর মানুষজন সবাইকে দেখে। এমনি একটু রাস্তার কুকুর আর মানুষ দেখতে খুব ভালোবাসে। নাইট ডিউটি দেওয়ার পরে নিচে গিয়ে একদম টানা ঘুম লাগাবে, তখন আর কিন্তু বদমাশিটা আসে না। গন্ধ দাঁতগুলো দেখ, গন্ধ গন্ধ তোর দাঁতগুলো দেখ। আজকে নাইট গার্ড ভীষণ শয়তানি করেছে। নাইট গার্ডে দেখো জবা ফুলের ডাল কেটে ফেলেছে, আবার এদিকে ছোবাগুলো, এইদিকে থার্মোকলগুলোকে কেটেছে বলেছে না। আবার দেখো এখানে মাটি তুলেছে। নাইট গার্ড আজকে অনেক শয়তানি করেছে। আবার জামরুল তো নিয়েছে, প্রতিদিন একটা করে জামরুল নিয়ে। কই নাইট গার্ড, কই নাইট গার্ড দাদা প্রতিদিন একটা করে জামরুল নিয়ে সামনে রেখে দেবে, ভাইকে দেবে, ভাই না দাদাকে দেবে। কালকে 3টে নিয়েছিল, এখন ঘুমাবে। দেখো টমেটো গাছগুলো আর হবে না, ওই জন্য আজকে টমেটোগুলো যে কটা রয়েছে গাছ থেকে তুলে দেবো, কাঁচা পাকা সব। কারণ ওই গাছগুলো একটা একটা ছোট ছোট টমেটো রয়েছে, ওগুলো যদি রেখে দিই টবটাও আটকে যাচ্ছে আর অন্য গাছও বসাতে পারছি না, শুধু শুধু মাটিটা আটকে লাভ নেই। অনেক কটা রোজের প্ল্যান্টও হয়েছে, সেগুলোও বসাবো, জায়গা পাচ্ছি না। ওই জন্য টমেটো গাছগুলোকে আজকে সব তুলে দিচ্ছি আর ওই টবের মধ্যে রোজের গাছ বসাবো। টবের মাটিটা রোদেও দিচ্ছি না আর নতুন করে আর মাটি চেঞ্জও করছি না, ওর মধ্যেই দিয়ে দেবো। কেন করতে গেলে আবার সময়ও লাগে, আর সবে তো 60-ঠারও দেওয়া হয়েছে, মাটি এখন ঠিকই আছে। শিকড়গুলো এত নিচ অবধি চলে গেছে সে টেনে আর তুলতে পারছি না। আস্তে আস্তে করে মাটিটাকে আলগা করে তারপরে টমেটো গাছগুলোকে তুলে মাটির গোড়াটাকে সব একদম মাটিগুলোকে ঝেড়ে দিয়েছি। রোজেল প্ল্যান্টগুলো লাগিয়ে দিয়ে অনেক দিন হয়ে গেছে, এতদিন ফল হয়ে যাবার কথা। মাটির অভাবে আর টবগুলো খালি পাচ্ছিলাম না বলে লাগাতে পারিনি। কচি কচি পুঁইশাকগুলো দেখে কি লোভ লাগলো জানো তো। আজকে পুঁইশাকগুলো তুলবো। গাছে সেদিন কুমড়োটা তুলেছি, কুমড়োটাও রয়ে গেছে গাছের। আর কচি কচি পাতা, তার সাথে পাতাগুলো কত বড় বড় হয়েছে। এই স্টেজটাতে পাতাগুলো বড় বড় হয়, গাছ যত বড় হতে থাকে তখন পাতার সাইজগুলো ছোট হয়ে যায়। আর এখন যদি পুঁইশাক গাছটা কেটে নিই মাথার দিক দিয়ে, তখন অনেকগুলো আবার ব্রাঞ্চ বেরোবে, তাতে আবার পুঁইশাকগুলো ভালো হয়। আর যদি না কাটি তাড়াতাড়ি ফলগুলো হয়ে গিয়ে না গাছটাকে মেরে দেয়। এই কটাতে নাড়ুরার আমার হয়ে যাবে। পাতাগুলো এত কচি, কিউট চোরটাকে দেখো। এই চুরি করার জন্য কিন্তু ছাদের নেশা,
সকাল আর বিকেলে হলে ও আর কোনো মতে ঘরে থাকবে না। যতক্ষণ না ওকে তুলবে ততক্ষণ নাড়ুকে এত ধমকাবে, মানে ছাদে আগে তোল, তুই কেন এখনো শুয়ে রয়েছিস, এত মানে বদমাসে। শুধু চুরি করার নেশায় দেখো এখানে এসে উঠে থাকবে। আর জবা ফুলের কুড়িগুলো নিচের একটাও রাখা যাবে বলো তো ওদের জ্বালায়? দেখো কিভাবে জবা ফুলের কুড়িগুলোকে খাচ্ছে, পা পায় না তাও উঁচু করে খাবে। জানলা দরজায় একদিকে কাঁচ লাগানোটা যেরকম সুবিধা, আরেকদিকে অসুবিধা, তবে আমি দেখি সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। কাঁচের জানলার পুটিংগুলো যখন পড়ে যায় তখন কাঁচটা পড়ে যাওয়ার ভয়। এই বছর বছর আবার পুটিংটা লাগাতে হবে, যখন পুটিংগুলো নষ্ট হয়ে যায় রং করো, তার মধ্যে কাঁচটা গরম হয়, আবার এদিকে যখন ঝড় উঠুক বা কোনো কিছু ইট ফিট পড়ুক তখন আবার কাঁচগুলো ভেঙে যায়। এই দিক থেকে কাঁচ কিন্তু একদিকে ভালো না, শুধু একটাই যে কাঁচ থেকে রোদটা ঘরে ঢোকে, আলোটা আসে। আর আরেকটা হয়েছে যে তোমার খরচাটা হয়তো একটু কম, খরচা কম কি বেশি আমি জানি না, কিন্তু যাই হোক, কিন্তু ভেঙে যাওয়ার নষ্ট হওয়ার এইগুলো কিন্তু খুব। কাঠের দরজা জানলাতে কিন্তু ঘরটাও ঠান্ডা থাকে, কিন্তু রোদ পড়লে এত যখন গরম পড়ে তখন ঘর প্রচুর গরম হয়ে যায় কাচের জানলাতে। আবার একটু শুতে যাও আলো পড়ুক, তখন আবার পর্দা টানো, মোটা পর্দা দাও, ভীষণ হ্যাপা। নাড়ু যেহেতু ওখানে কাজ করছে, পুটিংটা লাগাচ্ছে জানলা, রান্নার ডিউটিটা আমার পড়েছে, কারণ ও ওই পুটিং দেওয়ার পরে ওই জানলার কাজটা সব লাগানোর পরে ও যাবে হচ্ছে পুজো দিতে। আজকে বানাবো মুসুর ডাল পনির ধোকলা, স্টাফিং পনির। আমি এখানে মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি, মুসুর ডালের জলটা আমি ধুয়ে রেখে দিই, ওটা গাছে দেবো, গাছের জন্য ভীষণ উপকার। এবার মিক্সিতে ডালটা বেটে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স, কিছুটা নুন আর 1.5 চামচ বেসন, সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি থালার গায়ে গায়ে, স্টিম করার পরে যেন সহজে থালার থেকে ছেড়ে যায়। ডাল বাটাটাকে ফ্ল্যাট করে থালার চারিদিকটা দিয়ে দিলাম, পুরো একটা যাতে ঠিক পুরো। এবার চাইলে পাতলাও করতে পারো, একটু মোটাও করতে পারো, আমি আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে পুরো ফ্ল্যাট করে দিলাম। এবার পনিরটাকে একটু ঘষণি দিয়ে ভালো করে একটু ঘষে নিয়ে চারিদিকটা দিয়ে দিয়েছি, তার উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। এরপরে বেটে রাখা ডালটা তার উপরে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ট্যাপ করে দেবো চারিদিকে যাতে সমানভাবে এটা ইকুয়ালি বসে। এবার গ্যাস ধরিয়ে কড়াতে কিছুটা জল দিয়ে ফুটো ফুটো ছিদ্র করা থালাটা এর উপরে বসিয়ে দিয়ে এবার যেই থালাটার মধ্যে মুসুর ডাল পনিরের যে ব্যাটারটা রেখেছি সেই বাটাটাকে পুরো ওর ওপরে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এবার স্টিমে রাখবো, যতক্ষণ না এটা স্টিম পুরোপুরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এলাম, স্টিম আমার হয়ে গেছে। একটা বাম্বু স্টিক দিয়ে দেখে নিচ্ছি যে এটা এখনও যদি বাম্বু স্টিকের গায়ে লেগে যায় তাহলে হয়নি, আর যেহেতু আমার ছেড়ে গেছে তার মানে এটা কমপ্লিটলি হয়ে গেছে। নামিয়ে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরে সেরকম সাইজে তোমরা কেটে দিতে পারো। আমি এখানে একটু বরফির আকারই করেছি আর একটু বড় বড়ই করেছি, কারণ এক হাতে মোবাইলটা ধরে এক হাতে কেটেছি তো ঠিক সমানভাবে ভালো করে কাটতে পারিনি। পনির স্টাফিংগুলো দেখো পুরো দেখা যাচ্ছে ভেতরে সাইডে, এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। বরফিগুলোকে এবার হালকা করে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, অল্প তেলই দিয়েছি, দিয়ে এবার বরফিগুলোকে সব ছেড়ে দিচ্ছি। একটু হালকা যখন লাল লাল হয়ে যাচ্ছে তখন এগুলোকে সব নামিয়ে নেব। আমি এই দুটো ব্যাচে করবো, কেন একটা ব্যাচে পুরো ধরলো না। একটা ব্যাচ দেখো কমপ্লিট হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ। এবার চলো ঝোলটা বানাই। তেল গরম করে নিয়েছি, একটু জিরা ফোড়ন, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ একটু থেতো করে নিয়েছি, সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম আলু। আলুটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়ে দিই যাতে আলুর গায়ে ভালো করে ঢোকে। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সিমে রেখে হালকা হালকা করে কষাবো, একটু ঢেকে রাখবো। তারপরে দিয়ে দিলাম একটু নুন, নুনটা দিয়ে আবার একটু কষাবো। মাঝে মাঝে অল্প করে একটু জল দিচ্ছি যাতে কষানোটা ভালো হয়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা মসুর ডাল, পনির স্টাফিং, ধোকলাগুলো যে ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম। ভালো করে ফুটে ওঠার পরে যখন ঝোলটা প্রায় যতটুকু আমার লাগবে ততটুকু রেখে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ঘি। গরম মশলাটা আমি আর দিলাম না, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। পরে ধনেপাতা গার্নিশ করে দিলাম। কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর আলুটা দিয়েছি, আলুটা দিলে একটু ভালো লাগে। লিও সিম্বা কি করে এত টাইম বোঝে আমি জানি না। 5টা থেকে 5:30 হলে কিছুতেই ঘরে থাকবে না, ছাদে যাওয়ার জন্য ব্যস্ত। ওরা ছাদে যাবে না নাকি? হ্যাঁ সেটাই ঠিক করেছি, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল দেখবে। আর লিও সিম্বার 5:30 বেজে গেছে, ছাদে নিচ্ছে না। ওরা রেগে যাবে না? ঠিক করেছে। বুবাইয়ের কলেজের কিছু পেপার ওয়ার্ক ছিল, তার জন্য ওরা মুম্বাই গেছে, কিন্তু একটু টেনশন হচ্ছে জানো তো, কোনোদিন এইভাবে এত দূরে একা পাঠাইনি তো।
ও আর একটা কলেজের বন্ধু গেছে, তবু টেনশন তো থেকেই যায়।